আচ্ছা, তো কি যেন হচ্ছিল আগে, রেডিয়েশন হচ্ছিল, রেডিয়েশনের ইন্টারাকশন হচ্ছিল, তো ওইটা রেডিয়েশন এর ইন্টারাকশন উইথ ম্যাটার। তো সেটার তো নানান রকম বিভিন্ন রকম ভাবে ইন্টারাকশন মোডস আছে। তো সেটা তখনই বলেছিলাম যে এই ইন্টারাকশন গুলোকে ইউজ করেই রেডিয়েশন ডিটেক্টর ডিজাইন করা হয় বিভিন্ন রকম। আচ্ছা, এবার এটা আনইম্পর্টেন্ট। আচ্ছা, এবার রেডিয়েশনের মধ্যে কি কি পার্টিকেলটা জাস্ট একটা ব্রিফ কি বলে রিক্যাপ। সেটা হচ্ছে আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল মনো এনার্জেটিক হয়, তারপর তার একটা রেঞ্জ। এক মিনিট। হ্যাঁ বল। ম্যাম, বলছি আপনি কি রেকর্ড করছেন? হ্যাঁ করছি, কেন বলতো? ও আচ্ছা, মানে তাহলে মানে নোট করবো, নাহলে করবো না এই ও জন্য। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, রেকর্ড করছি বললি তো, রেকর্ড না হলে তো অসুবিধে। তবে ঠিক রেকর্ড আছে করি ম্যাম, আর ঠিক না আছে। করি লাইভ ক্লাসে আসতে হবে, ব্যাস ফাইনাল এটা একদম। এমনি এই সমস্ত হ্যাঁ, অনলাইন, সেটা ঠিক আছে। হ্যাঁ অনলাইন ক্লাসে কিছু বোঝা যায় না, ওই জন্য আমি ওইটার কারণেই বলেছিলাম যে রেকর্ডিং দেব না, আর কিছু না। হুম। ঠিক আছে। তো হ্যাঁ, তো এবার রেডিয়েশন মেনলি আলফা বিটা গামা। আলফা পার্টিকেল মনো এনার্জেটিক হয়, কিন্তু বিটা পার্টিকেলের একটা কন্টিনিউয়াস এনার্জি স্পেকট্রাম থাকে। হুম। আর গামা পার্টিকেল তো বেসিক্যালি ফোটন। এবার ফোটনগুলো ম্যাটারের সঙ্গে ইন্টারাক্ট করে। ডমিনেন্ট মেথডগুলো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন স্ক্যাটারিং অ্যান্ড পেয়ার প্রোডাকশন। এর মধ্যে পেয়ার প্রোডাকশনটা হয় হাই এনার্জিতে, পেয়ার প্রোডাকশনটা হয় হাই এনার্জিতে, কেননা পেয়ার প্রোডাকশনের জন্য ওই যে ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার, তাহলে টোটাল 2m0c²। এতটা এনার্জির ফোটন হতে হবে। এম নটটা হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস, তাহলে এতটা এনার্জি মিনিমাম থাকতেই হবে, তবেই হচ্ছে পেয়ার প্রোডাকশন ইলেকট্রন পজিট্রন ফর এক্সাম্পল সেটা ক্রিয়েট হতে পারবে। তাহলে একদম হাই এনার্জিতে পেয়ার প্রোডাকশন ডমিনেট করবে, আর ফোটনের এনার্জি যদি লো থাকে তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট ইলেকট্রন ভোল্ট অর্ডারে, আর মাঝামাঝি যে রেঞ্জ সেখানে কম্পটন স্ক্যাটারিং, এবং রেডিয়েশনের ইন্টেন্সিটিটা এক্সপোনেনশিয়ালি ফল করে উইথ ডিস্টেন্স। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশন। আচ্ছা, এরপর যে কোনো রেডিয়েশন ডিটেক্টর সিস্টেমের যেটা বেসিক, এটাও সেই আগের ইন্টারাকশন পড়ানোর সময় বলেছিলাম যে মেন কথাটাই হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক পালস সৃষ্টি করা। ঠিক আছে, কিছু একটা ভাবে আমাকে ইলেকট্রিক পালস সৃষ্টি করতে হবে, মানে এটা শুধু রেডিয়েশন ডিটেকশন বলেই নয়, মানে আমার জানার মধ্যে অ্যাটলিস্ট যত রকম এক্সপেরিমেন্টাল মেথড আছে, মানে যেমন আমি যেমন এসটিএম নিয়ে কাজ করেছি, তো এসটিএম এ যে অ্যাটমকে যে দেখা সেটাও আলটিমেটলি ইলেকট্রিক সিগন্যাল। হুম। তো যে কোনো কিছু ডিটেকশন প্রসেসকে কিছু একটা ভাবে ইলেকট্রিক সিগন্যালে নিয়ে যেতে হবে। তো বেসিক যে ব্যাপারটা হচ্ছে ডিটেক্টর থাকবে, ডিটেক্টরে কিছু একটা মেটেরিয়াল থাকবে, রেডিয়েশন এসে পড়লো, তারপর একটা পালস বা কারেন্ট হলো, এইবার সেটাকে অ্যাম্পলিফাই করে তারপর আগেকার যুগে অ্যানালগ ডিটেক্টর থাকতো, তখন এটাই অরিজিনালি দেখা হতো। এখন আমরা ডিজিটালি কাজ করি এবং ডিস্কের মধ্যে স্টোর করি, সেজন্য মাঝখানে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এইবার ইলেকট্রনিক্স পড়ার সময় যারা ভেবেছিলে যে কেন যে পড়ছি এডিসি আর ডিএসসি, মানে যদি কেউ ভেবে থাকিস, আমি ভেবেছিলাম আর কি, তো পরে দেখলাম যে মানে কোনো কিছু বাদ দিয়েই কোনো কিছু হবে না, সবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার রেডিয়েশন ডিটেক্টর থেকে আমরা কি এক্সপেক্ট করি? প্রথমত যে রেডিয়েশনটা আসছে সেটার এনার্জি, পজিশনটা বলাটা ঠিক না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোর্স। ঠিক আছে, সোর্স সম্বন্ধে কিছু একটা
আইডিয়া করা, সোর্স মানে বলতে চাইছি মনে কর কসমিক রেডিয়েশন যেগুলো আসছে সেইটাকে অ্যানালিসিস করে যেখান থেকে আসছে সেটা সম্পর্কে আমি কিছু একটা জানলাম, সেটা একটা পারপাস হতে পারে। আর হচ্ছে কাউন্টিং, কতগুলো পার্টিকেল এলো, সেই পারপাসে রেডিয়েশন ডিটেক্টর সিস্টেম ইউজ করা যেতে পারে। তাহলে কি কি জিনিস, ডিটেক্টরের কি কি প্যারামিটার ইম্পর্টেন্ট ডিটেক্টর ইউজ করার আগে আমাকে জানতে হবে, সেটা অবভিয়াসলি কি জানতে চাইছি তার উপর ডিপেন্ড করছে। যেমন আমি যদি কিছু কিছু ডিটেক্টর থাকে যারা এনার্জি মাপতে পারে, কিছু কিছু ডিটেক্টর থাকে যারা এনার্জি মাপতে পারে না। তো যেসব ডিটেক্টরকে আমি এনার্জি মাপার কাজেই ইউজ করছি তাদের ক্ষেত্রে এনার্জি রেজলিউশনটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা ভালো হতে হবে, মানে যতগুলো ডিফারেন্ট এনার্জি আছে সেগুলোকে সে যেন বুঝতে পারে। আচ্ছা, স্পেশিয়াল রেজলিউশন মানে হচ্ছে কি, যে পার্টিকেল গুলো এসে হিট করছে সেগুলো কি খুব গায়ে গায়ে আছে নাকি অনেকটা গ্যাপে গ্যাপে এসে তারা হিট করছে, মানে কোন পয়েন্টে এসে হিট করছে সেইটা। বা যদি অনেক দূরের কোনো স্টার থেকে যদি আসে তাহলে কতটা, মানে দুটো আলাদা আলাদা সোর্স থেকে মনে করে আসছে, তো সেটা কতটা ডিস্টেন্স থাকলে ও সেটা বুঝতে পারে যে এখানে দুটো আলাদা সোর্স আছে, সেটা একটা ম্যাটার। সেন্সিটিভিটি তো বুঝতেই পারছিস, মানে খুব সামান্য সিগন্যাল হলেও যাতে ভালোভাবে ও ডিটেক্ট করতে পারে। এবং আবার সেই একই ব্যাপার, ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, কিছু কিছু রেডিয়েশন ডিটেক্টর আছে যারা কাউন্ট করতে পারে, আবার কেউ কেউ কাউন্ট করতে পারে না। তো যদি আমার কাউন্ট করার দরকার পড়ে, যেমন জিএম কাউন্টার পার্টিকেল কাউন্ট করে। তো যারা কাউন্ট করে তাদের ক্ষেত্রে যেমন কাউন্টিং স্পিডটা একটা ব্যাপার, মানে কাউন্টিং স্পিডটা সে মেজার করতে পারছে কি পারছে না। তো এগুলো হচ্ছে মোটামুটি ডিটেক্টরের প্রপার্টি, যেগুলোকে দেখে তুই মানে সেই অনুযায়ী ডিটেক্টর ডিজাইনও করতে হবে আর ওইভাবে ডিটেক্টর চুজও করতে হবে যে আমি কোন মডেলের নেব, কোন কোম্পানির নেব, বা কোন দেশ ভালো বানালো। আচ্ছা, এটা এতক্ষণ ধরে ওরকমই বললাম আর কি, যে যেগুলো যারা কাউন্ট করে পার্টিকেল গুলো তাদের ক্ষেত্রে হচ্ছে পালস মোড, মানে একটা একটা করে সিগন্যালের পালস দেবে তবেই কাউন্ট করতে পারবে। আর যাদের ক্ষেত্রে জেনারেলি যারা কাউন্টার টাইপ নয়, মানে যারা কাউন্ট করে না, নন কাউন্টার টাইপ, তারা হয়তো ডোজটা মাপে, ঠিক আছে, মানে কতগুলো মানে ফোটন ইন্টেন্সিটি মাপে, রেডিয়েশনের ইন্টেন্সিটি মাপে, সেই টাইপের যারা আছে তাদের ক্ষেত্রে পালস মোডটা দরকার নেই, তাদের ক্ষেত্রে কারেন্ট মোড। আর যারা ইন্ডিভিজুয়াল পার্টিকেল কাউন্ট করতে চায় তাদের ক্ষেত্রে ডিটেক্টরটা পালস মোডে কাজ করবে। আচ্ছা, এবার এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অরিজিনাল ইন্টারাকশন ভার্সাস কাউন্ট। ইন্টারাকশন ভার্সাস ডিটেক্টর কাউন্ট। এটার মানে হচ্ছে যে এটা আমার একটা ডিটেক্টর আছে, কোনো একটা রেডিয়েশনের মধ্যে পার্টিকেল আছে, একটা পার্টিকেল এসে ঢুকলো, একটা ইন্টারাকশন হলো, একটা পালস পেলাম, ধরা যাক আমি কাউন্টই করছি, ঠিক আছে, একটা পালস পেলাম। কিছুক্ষণ পরে 2 নম্বর পার্টিকেল এসে ঢুকলো, আরেকটা পালস পেলাম। এই জিনিসটা বাস্তবে ঘটে না, মানে একটা একটা করে ইন্টারাকশন হবে আর প্রত্যেকটার করেসপন্ডিং আমি একটা করে পালস পাচ্ছি, এই জিনিসটা কিন্তু রিয়েল পিকচার নয়। রিয়েল পিকচারটা হচ্ছে যে একটা পালস এই যে রেকর্ড হয় তার মধ্যেই হয়তো 3-4টে পার্টিকেলের ইন্টারাকশন ঘটে গেছে। এটা বলতে পারিস মেশিনের ফল্ট, মানে মেশিনের যদি রেজলিউশনটা কম আর কি, মেশিনটা যদি আরো ভালো করে বানাতে পারতাম তাহলে এটা হতো না। সো এই নাম্বার অফ অরিজিনাল ইন্টারাকশন ইজ অলওয়েজ গ্রেটার, এবং সেটা অনেকটাই বেশি, অলওয়েজ গ্রেটার দেন ডিটেক্টর কি কাউন্ট করছে, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা আমাকে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে অরিজিনাল ইন্টারাকশনটা
সঙ্গে ডিটেক্টর কাউন্টের থেকে সেটা কতটা বেশি বা কতটা কম বা কিরকম কি ব্যাপার, এই গ্রাফটা হচ্ছে সেই গ্রাফ। এটাকে একটু বড় করি। আচ্ছা, এখানে দেখ, নিচে এক্স অ্যাক্সিসে দেখাচ্ছে কাউন্ট রেট, আর এক্স অ্যাক্সিসে ইন্টারাকশন রেট, ওয়াই অ্যাক্সিসে কাউন্ট রেট। যেমন একটা কোনো পয়েন্ট নি, যেমন ধর 10,000, 5,000। আচ্ছা, যেমন তো এখানে 10,000, তার মানে এটা হচ্ছে 5,000, 5,000। এবার সেটার করেসপন্ডিং, ঠিক মতো একটু বেঁকে গেল, যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটার করেসপন্ডিং 5,000 ইন্টারাকশন রেটের করেসপন্ডিং, এখানে কাউন্টারটাই মোটামুটি 5,000, এটা সোজা আঁকতে পারলাম না বলে। তো তার মানে এই কার্ভটা হচ্ছে আইডিয়াল কার্ভ, যেখানে কাউন্ট রেট ইজ ইকুয়াল টু ইন্টারাকশন রেট, যেটা তখন দেখালাম, একটা করে ইন্টারাকশন হবে, একটা করে পালস পাবো। এগুলো কাউন্টারের ক্ষেত্রেই মাথা ঘামাতে হয়, যারা কাউন্ট করছে না তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার এটা তো আইডিয়াল, কিন্তু বাস্তবে এটা হয় না। তাহলে বাস্তবে কি হয়? বাস্তবে কাউন্ট রেট হচ্ছে অলওয়েজ স্মলার দ্যান ইন্টারাকশন রেট। তার মানে রিয়েলিস্টিক কার্ভগুলো আইডিয়াল কার্ভের তলা দিয়ে যাবে। এই তলা দিয়ে যাওয়ার মধ্যে আবার ব্যাপার আছে, কিছু কিছু কাউন্টার আছে যাদের ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কার্ভটা এরকম, মানে ঊর্ধ্বগামী, যতই আইডিয়ালের থেকে কম হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এরকম মানে ফল করে যাচ্ছে না। তাহলে যে সমস্ত কাউন্টারের ক্ষেত্রে কার্ভটা এভাবে ফল করে যাবে, তারা হচ্ছে প্যারালাইজেবল, অর্থাৎ সেগুলো, সেই ডিটেক্টর বা কাউন্টারগুলো খুব একটা ইউজফুল নয়। আর যাদের ক্ষেত্রে ফল করছে না সেটা হচ্ছে নন প্যারালাইজেবল। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম। সেটা বলার আগে তাহলে ডেট টাইম ব্যাপারটা কি সেটা বলি। হোয়াট ইজ ডেট টাইম? ডেট টাইম হচ্ছে, এই যে বললাম একটা কাউন্ট হলো, তারপরে আর একটা কাউন্ট হলো, এদের মাঝখানের যে টাইম ইন্টারভ্যাল, দুটো কনজিকিউটিভ যে সিগন্যাল বা কাউন্ট, তাদের মধ্যে যে টাইম ইন্টারভ্যাল, দ্যাট ইজ ডেট টাইম অফ এ কাউন্টার। যে কোনো ডিটেক্টরের কিন্তু ডেট টাইমের কনসেপ্ট নেই, যে কাউন্ট করে তার ক্ষেত্রেই ডেট টাইমের কনসেপ্ট আছে। তো ডেফিনেশন, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ minimum time interval that two consecutive counts must be separated in order to be recorded as two different events. দুটো আলাদা ইভেন্ট হিসাবে দুটো আলাদা কাউন্ট, এই ব্যাপারটা ঘটার জন্য মাঝখানে যে টাইম ইন্টারভ্যালটা মিনিমাম থাকতেই হবে, সেটাকেই বলে ডেট টাইম অফ আ ডিটেক্টর। এবার এই ডেট টাইমের যে বিহেভিয়ার, তার উপর বেস করেই ডিটেক্টর হবে দু রকমের। একটা বললাম নন প্যারালাইজেবল, আর একটা হচ্ছে প্যারালাইজেবল। তাহলে প্যারালাইজেবল আর নন প্যারালাইজেবলে কি ঘটছে? এই যে ইয়েলো অ্যারোগুলো দেখা যাচ্ছে, এরা হলো রেকর্ডেড ইভেন্ট। ঠিক আছে, মানে এটা নয়, কিন্তু অরিজিনাল ইন্টারাকশন না, আমি রেকর্ড করছি সেইটা। তো প্যারালাইজেবলের ক্ষেত্রে কি সমস্যা হয়? ধর একটা রেকর্ডেড ইভেন্ট, তারপর একটা ডেট টাইম, ঠিক আছে, তারপর নেক্সট রেকর্ডেড ইভেন্ট,
তার একটা ডেট টাইম। এবার ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে মানে প্যারালাইজেবল, আচ্ছা নন প্যারালাইজেবলটা আগে বলি। একটা ইভেন্ট রেকর্ড হলো, তারপর একটা ডেট টাইম থাকলো, আরেকটা ইভেন্ট রেকর্ড হলো, একটা ডেট টাইম থাকলো, তারপরের ইভেন্ট রেকর্ড হলো, ডেট টাইম থাকলো। ঠিক আছে, এদের মধ্যে কোনো ওভারল্যাপিং নেই। প্যারালাইজেবলে কি হয় যে আলাদা আলাদা রেকর্ডিং আর আলাদা আলাদা ডেট টাইমের কনসেপ্টটাই থাকে না, মানে একটা আরেকটার ঘাড়ের উপর চলে আসছে। দেখ এই ব্লুটা হচ্ছে ডেট টাইম, তাহলে এই যে একটা রেকর্ডেড ইভেন্ট, সেটার ডেট টাইম চলতে চলতেই পরবর্তী ইন্টারাকশন গুলো হয়ে যাচ্ছে। এবার ডেট টাইম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে একটা ইন্টারাকশন হয়, তারপর ডিটেক্টরের মধ্যে কিছু একটা ঘটনা ঘটে, যার ফলে মানে অ্যাকচুয়ালি একটা ইন্টারাকশন মানে তো একটা পালস। তো ডিটেক্টরকে যদি পরের ইন্টারাকশনটা রেকর্ড করার জন্য প্রিপেয়ার্ড হতে হয়, তাহলে পালসটাকে মানে উঠে আবার নামতে হবে, মানে উঠে নেমে আগের জায়গায় আসতে হবে, তবে তো পরেরটাকেও রেকর্ড করতে পারবে। তো এবার প্যারালাইজেবলের ক্ষেত্রে কি হয়, উঠে নেমে যে আগের জায়গায় আসবে তার মধ্যেই পরের ইভেন্টগুলো ঘটে এবং তাদের জন্য আবার ওটা উঠে যায়, মানে এরকম হয়ে তারপর নামার চান্সই নেই, এরকম এরকম হয়ে হয়ে এরকম চলতে থাকছে, মানে আবার উঠে যাচ্ছে। খুব বাজে টাইপের ডিটেক্টরের ক্ষেত্রে এটা এরকমই থেকে যায়, মানে পরপর পরপর ইভেন্ট ঘটতেই থাকছে, আর তোর মানে পালসটা নিচে নামার সুযোগই পাচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, তুই আলাদাভাবে বুঝতেই পারছিস না যে কতগুলো ইন্টারাকশন হলো। তার মানে কি হচ্ছে, তোর কাউন্ট রেটটা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে, তুই কাউন্ট করতেই পারছিস না, অথচ ইন্টারাকশনের মতো হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে প্যারালাইজেবল ডিটেক্টরের সমস্যা, যে আলাদাভাবে আমি কাউন্টিংটা করতেই পারছি না। কারণ কি, কারণ ডেট টাইম ইজ এক্সটেন্ডেড। এই জন্য প্যারালাইজেবলকে অনেক সময় এক্সটেন্ডেড টাইপ ডিটেক্টরও বলে, কেননা প্যারালাইজেবল ডিটেক্টরের ক্ষেত্রে ডেট টাইমটা এক্সটেন্ড হতেই থাকে, একটা ডেট টাইমের মধ্যে আরো পরের ইভেন্টগুলো ঘটতে থাকে এবং ডেট টাইম প্রথম অরিজিনাল ডেট টাইমটাই বাড়তে থাকে। আর নন প্যারালাইজেবলের ক্ষেত্রে ডেট টাইমটা এক্সটেন্ডেড হয় না। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এবার রেডিয়েশন ডিটেক্টর বিভিন্ন রকম হয়, ডিপেন্ডিং আপন দেয়ার, মেনলি ডিপেন্ডিং আপন দেয়ার অ্যাপ্লিকেশন, কি কাজে ইউজ করতে চাইছি। কাউন্টার বলেছি আগেই, ডসিমিটার বলছিলাম, যারা এনার্জি মাপে ডসিমিটার কাউন্ট নাও করতে চাইতে পারে। আচ্ছা, স্পেকট্রোমিটার হচ্ছে স্পেকট্রাল ইনফরমেশন নেবে, ওটা নাম্বারের এনার্জি অফ ইন্টারেকশন, মানে কিছুটা কাউন্টার, আর বেসিক্যালি কাউন্টার আর ডসিমিটারের সাম বলা যেতে পারে এটাকে। আর আরেকটা হচ্ছে ইমেজিং সিস্টেম, যেটা মেডিকেল লাইনে যেটার ভালো অ্যাপ্লিকেশন আছে। এইবার বেসড অন ফিজিক্যাল কম্পোজিশন, আগেটা তো ছিল অ্যাপ্লিকেশন রিলেটেড। আচ্ছা, ফিজিক্যাল কম্পোজিশনের উপর বেস করে মেন যে ক্যাটাগরি, খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি হচ্ছে গ্যাস ফিল্ড ডিটেক্টরস, যার মধ্যে স্টার মানে কি বলবো 5 স্টার এবং মোস্ট বিখ্যাত ডিটেক্টরের নাম হচ্ছে জিএম কাউন্টার। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট সেলিব্রিটি ক্যাটাগরি হচ্ছে সিন্টিলেটার্স। সেখানে কি হয়, আলোর ঝলকানি হয়, একটা একটা করে পার্টিকেল এসে ডিটেক্টরে ঢুকবে আর মানে আলোর আর কি স্পার্ক বেরোবে। স্পার্ক যদিও তুই চোখে দেখতে পাবি না, সেটা আর কি সম্ভব না। আচ্ছা, আর একটা হচ্ছে সলিড স্টেট ডিটেক্টরস। এই তিনটেই ক্যাটাগরি, আর সিন্টিলেটারের মধ্যে আবার অর্গানিক ইনঅর্গানিক, তাহলে বেসিক ব্রড ক্যাটাগরি তিনটে, আর তারপর সিন্টিলেটারের মধ্যে ভাগ আছে। গ্যাস ফিল্ড ডিটেক্টর, এটা তো বোঝাই যাচ্ছে নাম থেকে। আচ্ছা, একটা জিনিস হলো, এই সবকটা ডিটেক্টরই সলিড স্টেট, গ্যাস ফিল্ড, না সিন্টিলেটারটা সেটা না, গ্যাস ফিল্ড আর সলিড স্টেট ডিটেক্টর, এদের বেসিক প্রিন্সিপাল হচ্ছে আয়ন প্রোডাকশন। মানে আয়ন, গ্যাস ফিল্ডের ক্ষেত্রে আয়ন প্রোডাকশন, আর সলিড স্টেটের মানে সেমিকন্ডাক্টর ডিটেক্টরের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন হোল প্রোডাকশন, চার্জ পেয়ার আর কি। আয়নটা ঠিক নয়, চার্জ পেয়ার বললে বেটার।
আচ্ছা, গ্যাস ফিল্ড ডিটেক্টর এই রেডিয়েশন এসে পড়লো। রেডিয়েশন মানেই কিছু না কিছু এনার্জেটিক পার্টিকেল। এবার গ্যাসের মধ্যে চার্জ পেয়ার ক্রিয়েট হবে। তারপর একটা দিকে ইলেকট্রোড সিস্টেম থাকবে, অ্যানোড আর ক্যাথোড, তারা এটাকে অ্যাট্রাক্ট করে নেবে, এবং অ্যাট্রাক্ট করছে মানেই হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাচ্ছি। খুব ইজি প্রিন্সিপাল। কিন্তু এই এনার্জি রিকোয়ারমেন্টটা একটু দেখি। যদি এয়ার থাকে ভেতরে তাহলে 34 ইলেকট্রন ভোল্ট এনার্জির দরকার আয়নাইজ করার জন্য। ঠিক আছে, এই রেডিয়েশনটার 34 ইলেকট্রন ভোল্ট এনার্জি দরকার। এটা এই জন্য বললাম কেননা, আবার একটু পরে ব্যাক করছি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু 3 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ খুব লো এনার্জির রেডিয়েশন হলেই কাজ মানে হবে আর কি এই ডিটেক্টরের ক্ষেত্রে। তার মানে লো এনার্জি রেডিয়েশনের ক্ষেত্রে আমাকে সেমিকন্ডাক্টর ডিটেক্টর ইউজ করতে হবে। লো এনার্জি রেডিয়েশন হলে গ্যাস ডিটেক্টর ব্যাপারটাকে ধরতেই পারবে না। আচ্ছা, এবার গ্যাস ফিল্ড ডিটেক্টর এর মধ্যেই 3 প্রকারের ক্লাসিফিকেশন। ওই যে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করছিলাম ওই ক্যাথোড আর অ্যানোড, এই ভোল্টেজটা, এই যে এইটা, ঠিক আছে, এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, এই ভোল্টেজের রেঞ্জের উপর ডিপেন্ড করে 3 ধরনের পারফরমেন্স। অ্যাপ্লাইড ভোল্টেজ ভার্সাস আয়ন পেয়ার কতগুলো কালেক্টেড হচ্ছে সেটার গ্রাফের উপর বেস করে কিন্তু 3 ধরনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো গ্রাফটা যদি আমরা দেখি তাহলে একদম শুরুতে এরকম ভাবে উঠে তারপর এটা স্যাচুরেশনে আসছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোদের ভাবতে বলবো যে এখানে অ্যাকচুয়ালি দুবার স্যাচুরেশনে আসছে। ঠিক আছে, প্রথমে খুব ফাস্ট বাড়ছে, তারপর একটা রেঞ্জে এসে স্যাচুরেশন হচ্ছে, তারপর আবার বাড়ছে, আবার একটা পয়েন্টে এসে স্যাচুরেশন হচ্ছে। তাহলে এই দুটো রিজিয়ন, মানে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই দুটো রিজিয়নে দেখা যাচ্ছে যে নাম্বার অফ আয়ন পেয়ার্স, এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে এবং অদ্ভুত, যে নাম্বার অফ আয়ন পেয়ার্স কালেক্টেড সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভোল্টেজ। মানে এটা কি হওয়া উচিত? মানে আমি যদি চট করে ভাবতে চাই তাহলে হচ্ছে ভোল্টেজ বাড়ালে তো বেশি করে আয়ন পেয়ার কালেক্টেড হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অ্যাটলিস্ট দুটো রিজিয়ন এরকম পাচ্ছি যেখানে নাম্বার অফ আয়ন পেয়ার্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাপ্লাইড ভোল্টেজ। সেটা কেন, সেটা একটু ভাববি কি কারণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে যেই দুটো রেঞ্জে ব্যাপারটার কি মানে ফ্ল্যাট, সেখানে তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা এনার্জির ইনফরমেশনটা পাবো না। মানে এই যে দুটো রিজিয়ন আছে, এই দুটো রিজিয়ন থেকে এনার্জির ইনফরমেশন পাওয়া সম্ভব না। কেননা ধর এনার্জি বাড়লো, মানে যে সোর্স আছে তার এনার্জি বাড়লো, সে বেশি বেশি আয়ন পেয়ার ক্রিয়েট করা শুরু করলো, অথচ মানে এখানে তো নাম্বার অফ আয়ন পেয়ার্সটা ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাপ্লাইড ভোল্টেজ, তার মানে আমি কোনোভাবেই মানে ব্যাপারটাকে রিলেট করতে পারছি না। ঠিক আছে, সেই জন্য যেখানে ফ্ল্যাট আছে সেখানে এনার্জির কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, কিন্তু এই রিজিয়নটাতে কাউন্ট করা যেতে পারে, যার জন্য গাইগার মুলার রিজিয়ন বলে এটাকে। এবং এই রেঞ্জের ভোল্টেজ যদি আমি অ্যাপ্লাই করি ডিটেক্টরে তাহলে আমি পার্টিকেল কাউন্ট করতে পারবো। আর মাঝের যে রিজিয়নটা আছে, মানে এইখানটাতে তো প্রপোর্শনালি বাড়ছে, তো এইখানটাতে আমরা এনার্জি রিলেটেড ইনফরমেশন পেতে পারি। ঠিক আছে, রেডিয়েশন এনার্জি যত বাড়বে তত আর কি বেশি বেশি আয়ন পেয়ারও কালেক্টেড হবে। তো এনার্জি রিলেটেড ইনফরমেশনটা এই মাঝের রিজিয়নে পাওয়া যেতে পারে। তো এর মধ্যে একটা সেফ ইন্টারমিডিয়েট রিজিয়ন, সেটা হচ্ছে এখান থেকে এতটা, সেই রিজিয়নে যদি অপারেট করে গ্যাস ফিল্ড ডিটেক্টর তাহলে সেটাকে বলা হয়
প্রপোর্শনাল কাউন্টার ইউজ করা হয় এনার্জি অ্যানালিসিসের জন্য। আর গাইগার মুলার কাউন্টারে এনার্জি কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, এখানে কাউন্ট করা যাবে। আর শুরুতে, একদম শুরুতে যেটা আছে আয়নাইজেশন চেম্বার, এখানেও এনার্জি রিলেটেড ইনফরমেশন পাওয়া যাবে না, তবে এখানে কাউন্টটাও সেরকম এফিসিয়েন্টলি করা যায় না। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে মেনলি ফ্লাক্স বা ডোজ আর কি। রেডিয়েশন ডোজ মানে রেডিয়েশন ইন্টেন্সিটি। তো ডোজ বা ইন্টেন্সিটি মেজার করার জন্য আয়নাইজেশন চেম্বার ইউজ করা হয়। তো এই তিনটাই অ্যাকচুয়ালি গ্যাস ফিল্ড ডিটেক্টর একই ওয়ার্কিং প্রিন্সিপাল, সব ওয়ার্কিং প্রিন্সিপাল না, মানে স্ট্রাকচার বা কম্পোজিশনটা একই, শুধুমাত্র অ্যাপ্লাইড ভোল্টেজের ডিফারেন্স। আচ্ছা, এই গ্রাফটা তো ইউনিটটা দেওয়া নেই, ইউনিটটা একটু আমি পরে দেখে বলে দেবো আমি ভ্যালুটা, ঠিক আছে? এখন ঠিকঠাক মনে পড়ছে না। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আয়নাইজেশন চেম্বার, যারা কিনা ডোজ মাপে, ডোজ বা ইন্টেন্সিটি স্যাচুরেশন রিজিয়নে থাকে। নো ডেড টাইম, যেটা প্রথমেই বললাম যে কাউন্ট করা যায় না, ঠিক আছে? ডেড টাইম নেই মানে হচ্ছে নো কাউন্টিং। আচ্ছা, এবং নো অ্যাম্প্লিফিকেশন, মানে হচ্ছে যে মানে অরিজিনালি রেডিয়েশনটা এসে পড়লো, ওই যা ইন্টারাকশন হলো ওটার উপর বেস করে আরো ফার্দার অ্যাম্প্লিফিকেশন হয় না। মানে আমরা ওই ইয়েতে জেনার ডায়োডের সময় যে অ্যাভালাঞ্চ বলে যে একটা বস্তু পড়েছিলাম, সেখানে কি হচ্ছিল যে একটা ইলেকট্রনের সঙ্গে কলিশন হলো, একটা বন্ড ব্রেক হলো, তারা আবার এনার্জাইজড হলো, তারা আবার আরেকটা বন্ড ব্রেক করলো, এই ধরনের যে একটা চেন রিয়াকশন মার্কা যে ব্যাপার, সেটা তো অ্যাভালাঞ্চ। তো অ্যাম্প্লিফিকেশন বলতে ওটাই যে ডিটেক্টরের মধ্যে অনেক সময় অ্যাভালাঞ্চ হয়। অ্যাভালাঞ্চ হলে কি হয়, অরিজিনাল এফেক্টটা অনেক বেশি মাল্টিপ্লাইড হয়ে যায়। তো আয়নাইজেশন চেম্বারের কপালটা খুবই খারাপ, এখানে কোনোটাই হয় না, ডেড টাইমও নেই, কাউন্টিং হয় না, অ্যাম্প্লিফিকেশন হয় না, অ্যাভালাঞ্চ হয় না বলে। সুতরাং ওরা একটাই মাত্র কাজ করতে পারে, সেটা হচ্ছে ওরা ডোজ বা ইন্টেন্সিটি মাপতে পারে। অ্যাপ্লিকেশন অ্যাজ ডসিমিটার। আচ্ছা, এইবার হচ্ছে জিএম কাউন্টার। জিএম কাউন্টারে এনার্জি ইনফরমেশন পাওয়া যায় না, কেননা এটা ফ্ল্যাট। ডেড টাইম আছে, এবং সেটা বেশ ভালো অ্যামাউন্টের ডেড টাইম, সেই জন্য এখানে প্রচন্ড ভালোভাবে কাউন্ট করা যায়। আচ্ছা, এটা দেখতে এরকম। আর যেখান দিয়ে রেডিয়েশনটা ঢুকবে সেটাকে একটু থিন করা হয়, যাতে আর কি ঠিকঠাক এফিসিয়েন্টলি পার্টিকেলগুলো ঢুকতে পারে, কারণ কাউন্টিংটা এখানে ইম্পর্টেন্ট, তো ফলে এন্ট্রিটা ঠিকঠাকভাবে থাকতে হবে। আচ্ছা, এবার জিএম কাউন্টারের ওয়ার্কিংটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, যেটা বললাম এন্ড উইন্ডোটা থিন হওয়াটা দরকার, যাতে লোক মানে ঠিকঠাক ঢুকতে পারে আর কি পার্টিকেলগুলো। আচ্ছা, জিএম কাউন্টারে যেটা থাকে সেটা যে মাঝখানে একটা থিন ওয়্যার থাকে, উইচ ইজ অ্যানোড, আর চারপাশের যে কেসিংটা থাকে সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে নেগেটিভ মানে যখন ক্রিয়েট হচ্ছে আর কি চার্জ পেয়ার অফ চার্জ পার্টিকেলস, তখন অ্যানায়নগুলো অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, আর ওইটা এখানে চলে আসছে। তো অ্যানন মানে বেসিক্যালি ইলেকট্রন, ঠিক আছে? আয়োনাইজড হচ্ছে হয়ে ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি অ্যানোডে অ্যাবজর্বড হচ্ছে। যেহেতু ইলেকট্রনগুলো অ্যানোডে অ্যাবজর্বড হচ্ছে, এবার এখানে তো হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করাই আছে, হাই রেঞ্জে না গেলে জিএম কাউন্টার হিসেবে ওটা কাজই করে না। তো তাহলে সেটা একটা কারেন্ট পালস হিসেবে, কালেকশনের পর এটা কারেন্ট পালস হিসেবে আমরা পাচ্ছি, সেটাকে আমরা অ্যাম্প্লিফাই করছি বাই এক্সটার্নাল অ্যাম্প্লিফায়ার। তারপরে যা হয় ওই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তারপরে হচ্ছে কাউন্টার। তো এর মধ্যে অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট আছে। এগুলো বললাম, থিন উইন্ডো। হ্যাঁ, ভেতরের যে মেটেরিয়ালটা সেটা ইউজুয়ালি কি থাকে,
আর্গন, কিন্তু তার মধ্যে কিছুটা মিক্সচার থাকে 10:1 রেশিওতে ইথাইল অ্যালকোহল। এগুলো কেন থাকে সেটা একটু পরে বলছি। আর অনেক সময় হ্যালোজেন গ্যাসও ইউজ করা হয়। ঠিক আছে, জিএম কাউন্টারের যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওই সিলিন্ডারের সেন্টারে এরকম একটা ইয়ে আছে যেটা হচ্ছে তোর হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, উইচ ইজ অ্যানোড। ঠিক আছে, এবার ভোল্টেজ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল আর কি, ডিউ টু লাইন চার্জ, পোটেনশিয়াল না ফিল্ড, ডিউ টু লাইন চার্জ, এটা তোরা সেই ক্যালকুলেট করেছিলি আগে। তো দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে, ডিস্টেন্স। তার মানে এই অ্যানোডের যে ইমিডিয়েট যে কাছাকাছি জায়গাটাতে, সেখানে তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেরি হাই। এর ফলে যখন একটা ইলেকট্রন, মানে জিএম কাউন্টারের সেন্সিটিভিটি এই কারণে এই পার্টিকুলার জিওমেট্রির জন্য খুবই বেশি, হাই সেন্সিটিভিটি, কারণ এই কাছাকাছি রিজিয়নে ফিল্ডটা এতটাই হাই যে একটা সিঙ্গেল ইলেকট্রন যখন আসছে তখনও হাই অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছে। হ্যাঁ, এবার হাই অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছে একদম সেই ইয়ের মতনই, অ্যাভালান্স ব্রেকডাউনের মতোই। কিন্তু তখন ও কি করছে, ও আবার গিয়ে হিট করবে অন্যান্য তোর অ্যাটমগুলোকে, এবার সেগুলো আয়োনাইজড হবে, সেখান থেকে একাধিক কি পাওয়া যাবে, পজিটিভলি চার্জড আয়নস এবং ইলেকট্রনস পাওয়া যাবে। তাহলে এই প্রসেসে আমরা পাচ্ছি ফার্স্ট অ্যাভালাঞ্চ, এবং এটা খুব কম সময়ের মধ্যেই হয়, খুব ফাস্ট হয়। এই যেটা পালসের কথা বলছি, এটা মানে খুবই কম সময়ের মধ্যেই ব্যাপারটা বিল্ড আপ করে। এটা ফার্স্ট অ্যাভালাঞ্চ। আচ্ছা, সেকেন্ড অ্যাভালাঞ্চটা কিভাবে হয়? এই যে এই কলিশনগুলো হচ্ছে, কলিশন হচ্ছে, আয়নাইজড হচ্ছে, এর ফলে এমনি আয়নগুলো এক্সাইটেড হচ্ছে। সব আয়ন তো গ্রাউন্ড স্টেটে ক্রিয়েট হবে এটার কোনো মানে নেই। এক্সাইটেড আয়নস থাকতে পারে, এক্সাইটেড অ্যাটমও থাকতে পারে, হয়তো আয়নাইজড হয়নি কিন্তু এক্সাইটেড হয়েছে। তো এই যে যারা এই অল্প সময়ের মধ্যে এক্সাইটেড হলো, তারা যখন ডিএক্সাইট করবে তখন সেখান থেকে ফোটন বেরোচ্ছে। এই ফোটনগুলো এরা আবার আরেকটা সেট অ্যাভালাঞ্চ ক্রিয়েট করে। এই ফোটনগুলো আবার অ্যাটমের সঙ্গে ধাক্কা দিয়ে অ্যাটমকে আবার আয়োনাইজ করতে পারে। দিস photons ক্যান আয়োনাইজ দ্য অ্যাটমস and they generate further এই পেয়ার। This is second avalanche. ঠিক আছে, আচ্ছা, এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটা হলো যে এই এরা তো হেভি, মানে এটা পজিটিভলি চার্জ আয়নস। ঠিক আছে, তো এই যে অ্যানোডটা ছিল, এই অ্যানোডের কাছাকাছি ঘটনাটা ঘটছে। এবার ইলেকট্রনগুলো তো চটপট অ্যানোডে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর পজিটিভলি চার্জ যে আয়নগুলো তাদের অ্যাকচুয়ালি হিসাব মতো কোথায় যাওয়ার কথা, ওই যে মেটালিক সিলিন্ডার আছে যেখানে ক্যাথোড অর্থাৎ নেগেটিভলি চার্জড আর কি, তো সেখানে এদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা। কিন্তু জিনিসটা যেহেতু এরম ভাবে থাকে না, এরম ভাবে থাকে আর কি, এটা সিলিন্ডার এই, তো এখানে ক্রিয়েট হয় মুহূর্তের মধ্যে ইলেকট্রনগুলো অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু এরা যেহেতু একটু ভারী সেজন্য এদের এই উপরে উঠতে বা চারপাশে ছড়াতে সময় লাগে। তাহলে যেটা হচ্ছে সেটা হলো অ্যানোডটা পজিটিভলি চার্জড এবং এটার চারপাশে পজিটিভ আয়নগুলো একটা লেয়ার ক্রিয়েট করে। এই যে লেয়ার,
this layer of positive ions around anode where সেটার ফলে এফেক্টিভ পোটেনশিয়ালটা কমে যায়। এফেক্টিভ পোটেনশিয়াল অফ অ্যানোড এইটা ফল করে। তাহলে এবার বুঝতেই পারছিস যে গাইগার কাউন্টারের বেসিক মানে এই যে ফার্স্ট অ্যাভালান্সটা হলো, মানে মেন জিনিসটাই মানে মেন কি বলবো মানে মেন ইউনিকনেসটাই হচ্ছে এটা যে এই ওয়্যারের চারপাশে খুব হাই ইলেকট্রিক ফিল্ড থাকে। এবার সেই ইলেকট্রিক ফিল্ড বা এফেক্টিভ পোটেনশিয়ালটাই যদি কমে যায় আশেপাশে একটা লেয়ার অফ পজিটিভ আয়ন্স থাকার ফলে, তাহলে কি হবে, টেম্পোরারিলি বলতে যতক্ষণ না পজিটিভ চার্জগুলো রিমুভড হচ্ছে ততক্ষণের জন্য দিস কাউন্টার ইজ বিকামস ইনঅ্যাক্টিভ। এই জিনিসটাই হচ্ছে ডেড টাইম। এই যে টেম্পোরারিলি যতক্ষণ না রিমুভড হচ্ছে ততক্ষণ তো রিকভার করতে পারে না, তাহলে এটাকেই বলে ডেড টাইম। তাহলে এখন তোর ওই ব্যাপারটা বুঝতে পারবি। তাহলে প্যারালাইজেবলের ক্ষেত্রে যেটা বলছিলাম যে একটা ডেড টাইমের মধ্যেই বাকি ইভেন্টগুলো ঢুকে গিয়ে ডেড টাইমটা বাড়তেই থাকে, মানে যতক্ষণ পজিটিভ চার্জগুলো এখানেই ঘোরাঘুরি করছে তার মধ্যেই মনে কর আরো ইলেকট্রন বাইরে থেকে আসছে, মানে বিটা পার্টিকেল, সাপোজ বিটা রেডিয়েশন, তাহলে আরো ইলেকট্রন বাইরে থেকে আসছে, তাদের জন্য আরো পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে কি হলো, ব্যাপারটা এফেক্টিভলি ডেড টাইমটা বাড়তে থাকলো। প্যারালাইজেবল ডিটেক্টর মানে হচ্ছে একটা ডেড টাইমের ভেতরে অন্যান্য ঘটনা ঘটে, একটা ডেড টাইম তার মধ্যেই আরো ইভেন্ট ঘটে, এই ডেড টাইম গুলো বাড়তেই থাকবে। এরকম না, এরকম দেখাই, এই ইভেন্টটা ঘটলো তার ফলে ডেড টাইমটা বেড়ে গেল, তারপর আবার এখানে একটা ইভেন্ট ঘটলো আবার এর জন্য একটা এক্সট্রা করে ডেড টাইম ক্রিয়েট হলো, এরকম করে এটা প্যারালাইজেবল। আর নন প্যারালাইজেবল মানে এখানে এমন কিছু একটা করা যেতে পারে যাতে পজিটিভ আয়নগুলোকে একটু তাড়াতাড়ি ওয়ালের দিকে মুভ করানো যায়। সেটা যদি আমি করতে পারি তাহলে আমি একটু সময় পেয়ে যাব। ঠিক আছে, তখন আমার কি হবে, একটা এরকম ডেড টাইম চলছিল, তার মধ্যেই ধরছি আমি যে আর একটা ইভেন্ট ঘটলো তার জন্য একটা ডেড টাইম, কিন্তু এই ডেড টাইমটা আমি কোনো একটা উপায় যদি একটু ছোট করে দিতে পারি, ইফ আই ক্যান কাট ইট শর্ট, তাহলে কি হবে, পরের ইভেন্টটা ঘটার সময় এখানে আর কোনো ডেড টাইম থাকবে না, তখন সেটাকে আমি আবার একটা আলাদা ইভেন্ট হিসেবে রেকর্ড করতে পারবো। তাহলে আমার মেন চ্যালেঞ্জ হলো মানে প্যারালাইজেবল থেকে নন প্যারালাইজেবল করার জন্য আমাকে যেটা করতে হবে, পজিটিভ আয়নগুলোকে তাড়াতাড়ি একটু মুভ করাতে হবে। এই তাড়াতাড়ি যাতে ওরা এই দিকে মুভ করে, কি বলে, সিলিন্ডার ওয়ালের দিকে, সেইটার জন্য কোথায় গেল, মানে সেই আর কি অ্যাক্টিভিটিটাকে বলা হয় কোয়েঞ্চিং। মানে কোয়েঞ্চিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ আ গাইগার কাউন্টার, ওই পজিটিভ লেয়ারটাকে তাড়াতাড়ি এলিমিনেট করা। একটা টার্ম আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে অ্যাভালান্সটা ঘটছে এটাকে গাইগার ডিসচার্জ বলে। ঠিক আছে, তো এই অ্যাভালান্সের যে ঘটনাটা ওটাকে বলে গাইগার ডিসচার্জ, এবং পজিটিভ আয়নগুলো স্লোলি মুভ করে এবং মোটামুটি 10⁻⁻⁴ সেকেন্ড সময় লাগে ওই মুভমেন্টের জন্য। আচ্ছা, তো আমাকে কোয়েঞ্চ করতে হবে সামহাও, ওই পজিটিভ এটাকে রিমুভ করতে হবে। তো এটা দুভাবে করতে পারি, এক্সটার্নালি করা যেতে পারে, ইন্টারনালি করা যেতে পারে। ইন্টারনালি করার জন্য আমরা এই যে পলিঅ্যাটমিক গ্যাস বা হ্যালোজেন ইউজ করি। এইটাই হচ্ছে বলছিলাম যে গাইগার টিউবের মধ্যে যে গ্যাসটা থাকে, মেন গ্যাস হচ্ছে আর্গন, কিন্তু 10:1 রেশিওতে কি থাকে, ইথানল থাকে বা ব্রোমিন থাকে, মানে কিছু একটা হ্যালোজেন আর কি। তো এইটার কারণটা হচ্ছে যাতে ওই মানে এটা একটু কমপ্লেক্স মেকানিজম, সেটা অবশ্য আমি এখানে ইনক্লুড করিনি। ওই যে পজিটিভলি চার্জ আয়ন থাকে সেটা C2H5OH এর সঙ্গে চার্জ এক্সচেঞ্জ করে ওটা আর কি ইয়ে হয়ে যায়, মানে নিউট্রালাইজড হয়ে যায়, ওটা পজিটিভ থাকে না, বেসিক্যালি চার্জ এক্সচেঞ্জ হয়। মানে অতটা মেটাল সিলিন্ডার ওয়াল অব্দি যাবে,
অতটা অবধি যাতে না যেতে হয় তার জন্য আগেই ওকে একটা এজেন্ট দেওয়া হয়, যাতে ও তার সঙ্গে চার্জ এক্সচেঞ্জ করে পজিটিভলি চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যায়। তো মেনলি ইন্টারনাল কোয়েঞ্চিংটাই ইম্পর্টেন্ট। তবে এক্সটার্নাল কোয়েঞ্চিং করে অনেক সময় লোড রেজিস্ট্যান্স সিরিজের সঙ্গে কানেক্ট করে সেটা আরেকটা আলাদা সার্কিট ডিজাইন আর কি, কিন্তু এক্সটার্নাল কোয়েঞ্চিং খুব একটা এফেক্টিভ হয় না, ইন্টারনাল কোয়েঞ্চিংটাই আসল। আচ্ছা, এরপর কোয়েঞ্চিং কাউন্টার নয়, হ্যাঁ এই জিনিসটাই বলছিলাম যে ভোল্টেজ অন দ্য ওয়্যার, ওইটা অপারেটিং ভোল্টেজ, কিন্তু যখনই একটা আয়োনাইজিং পার্টিকেল চলে এলো তখনই ওই পজিটিভলি চার্জড আয়নের যে লেয়ারটা তৈরি হলো তার ফলে এই ভোল্টেজ অন দ্য ওয়্যার এটা ফল করে। এবার ফল করে তারপরে আবার একটা সময় বাড়তে শুরু করে একটা রিকভারি টাইম। তাহলে এই যে বাড়তে শুরু করা আর অরিজিনাল তার মাঝের যে সময়টা, দ্যাট ইজ ডেড টাইম। তো ডেড টাইম অফ আ জিএম কাউন্টার ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। আচ্ছা, এফিসিয়েন্সি অফ কাউন্টিং হচ্ছে ওটাই, ইন্টারাকশন রেট আর আমি কি কাউন্ট করছি তাদের যে রেশিও, যত ঠিকঠাক ভাবে রিয়েলের কাছাকাছি যেতে পারবো, রিয়েলের খুব কাছে যাওয়া যায় না, যত ঠিকঠাক ভাবে যেতে পারবো তত আর কি বেটার। জিএম কাউন্টারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হচ্ছে কাউন্ট করা যায়। কাউন্ট করার জন্য সত্যি কথা বলতে জিএম কাউন্টার ছাড়া আর কিছু নেই, ওই জিএম কাউন্টারই আছে একমাত্র, এবং এটা খুবই সেন্সিটিভ, মানে একটা ইলেকট্রন ঢুকলেই এত বেশি পালস জেনারেট হয়, মানে একটাই ডিটেক্ট করা সম্ভব, এতটাই সেন্সিটিভিটিটাও এটার, মানে সেন্সিটিভিটির জন্য এটা আর কি এক প্রকারের বিখ্যাত। আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট ডিটেক্টেড পার্টিকেলস। গোনাগুনতির জন্য ঠিক আছে, কিন্তু সাপোজ তুই এনার্জি ইনফরমেশন পাবি না, এনার্জি ইনফরমেশন না পেলে আরো অনেক ইনফরমেশনই অ্যাকচুয়ালি পাওয়া যায় না, এনার্জির মধ্যেই বেশিরভাগ ইনফরমেশন থাকে। স্পেকট্রোস্কোপিক ইনফরমেশনগুলো সেগুলো তো এনার্জির উপরেই, এনার্জি থেকেই আমরা পাই, মানে স্পেকট্রোমিটারে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এনার্জি, বিভিন্ন এনার্জি লেভেল সেই অনুযায়ী রেডিয়েশন, মানে এনার্জি অ্যানালিসিস করেই আমরা সোর্স সম্পর্কে জানতে পারি, পার্টিকেল আইডেন্টিফাই করতে পারি, বা শুধু কাউন্টিং করে তো ওগুলো কিছু পাওয়া যায় না। তো বেসিক্যালি এটা শুধুমাত্র কাউন্টার, কাউন্টিং এর জন্য খুব এফেক্টিভ, কিন্তু কাউন্টিং ছাড়া আর বাকি কিছু জিএম কাউন্টার থেকে জানা যাবে না। আচ্ছা, সেমিকন্ডাক্টর ডিটেক্টর, সেমিকন্ডাক্টর ব্লক থাকবে, আগে যেমন একটা ইলেকট্রন আর আয়ন তৈরি হচ্ছিল তার বদলে এখন ইলেকট্রন আর হোল পেয়ার তৈরি হবে। আর যেটা ডিসঅ্যাডভান্টেজ বলবো না কি বলবো জানি না, সেটা হচ্ছে যে মেটেরিয়ালটা খুব হাই পিওরিটি হতে হবে। ঠিক আছে, হাই পিওরিটি মানে হচ্ছে যে এটার মেন অ্যাক্টিভিটিটা কি, ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করা। এখন অনেক সময় কি হয়, কোনো একটা ইমপিউরিটি থাকার ফলে হয়তো কোথাও একটা ইলেকট্রন ভ্যাকেন্সি থেকে গেছে। এবার ইলেকট্রন ভ্যাকেন্সি থাকলে কি সমস্যা, আগে থেকেই যদি ইলেকট্রন ভ্যাকেন্সি থাকে, হ্যাঁ, কোনো একটা ইমপিউরিটি বা ইমপারফেকশন আছে, তখন যেটা সমস্যা সেটা হচ্ছে তোর একটা রেডিয়েশন বাইরে থেকে এলো, রেডিয়েশন আসার ফলে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো, অথচ সেটা তুই জানতেই পারলি না যে তৈরি হয়েছে, কেননা এটা এই ভ্যাকেন্সিতে অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে এই ধরনের কোনো উল্টোপাল্টা ভ্যাকেন্সি থাকলে হবে না, একদম পারফেক্ট স্ট্রাকচার হতে হবে। ওই জন্য মেটেরিয়ালটাকে হাই পিওরিটি হতে হবে, ওইসব থাকলেও হবে না, ডোনার অ্যাকসেপ্টার অ্যাটমস এইসব থাকলেও হবে না। যদি থাকে তাহলে আমাকে এক্সট্রা করে আবার ইলেকট্রন ঢুকিয়ে, মানে যদি ইলেকট্রন ভ্যাকেন্সি থাকে তাহলে আগে থেকেই ইলেকট্রন ঢুকিয়ে, বা হোল ভ্যাকেন্সি থাকলে অন্য পদ্ধতিতে আমাকে কম্পেনসেট করতে হবে, তাহলে অন্য মেটেরিয়াল ডোপ করে আমাকে কম্পেনসেট করতে হবে, যদি আমি হাই পিওরিটি মেটেরিয়াল দিয়ে আর কি ওই ডিটেক্টরটা তৈরি করতে না পারি। জেনারেলি খুব পপুলার মেটেরিয়াল হচ্ছে ক্যাডমিয়াম জিঙ্ক টেলুরিয়াম ডিটেক্টরস, CZT। সলিড স্টেট ডিটেক্টরের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পজিশন সেন্সিটিভ। ঠিক আছে, সলিড স্টেটের কি সুবিধা, মানে ওখানে তো, মানে গ্যাস ফিল্ড ডিটেক্টরের ক্ষেত্রে কি হয়, মানে গ্যাসের অ্যাটমগুলো বিভিন্ন জায়গায় ইচ্ছে মতন ঘুরে বেড়াচ্ছে, সলিড স্টেটের ক্ষেত্রে তো সেটা হয় না, অন্তত পক্ষে অ্যাটমগুলো, মানে যে
ডিটেক্টর মেটেরিয়ালের যে অ্যাটম তারা অ্যাটলিস্ট নিজের জায়গাতেই ফিক্স থাকে। তার ফলে সলিড স্টেট ডিটেক্টরের ক্ষেত্রে পজিশন, কোন পজিশনে এসে বিমটা পড়ছে, মানে মনে কর 3টে পার্টিকেল অ্যাট এ টাইম আসছে, তো 3টে পার্টিকেল কি এইটুকুর মধ্যেই আসছে নাকি ছড়িয়ে ছড়িয়ে আসছে, এই পজিশন সেন্সিটিভিটিটা সলিড স্টেট ডিটেক্টরের ক্ষেত্রে এই সুবিধাটা এক্সট্রা অ্যাভেলেবেল। আচ্ছা, সিন্টিলেটরটাকে আজকে শুরু করবো। হ্যাঁ ঠিক আছে, সিন্টিলেটরটা বলে দেওয়াই যায়। আচ্ছা, সিন্টিলেটরের বেসিক মেকানিজম হচ্ছে অ্যাকচুয়ালি এটা। সিন্টিলেটরে যেটা থাকে, একটা মেটেরিয়াল থাকবে, মেটেরিয়াল এ, যেটা বাইরে থেকে রেডিয়েশন আসার ফলে সেটা নিচে থেকে উপরে এক্সাইটেড হবে, ঠিক আছে। তারপর আরেকটা মেটেরিয়াল থাকবে যেটা অ্যাকচুয়ালি সিন্টিলেশন ক্রিয়েট করে, which is B। এটাকে অনেক সময় অ্যাক্টিভ মিডিয়াম বলা হয়, এই যে অ্যাক্টিভেটর, এটাকে অনেক সময় অ্যাক্টিভেটর বলা হয়। তাহলে প্রথম মেটেরিয়ালটা রেডিয়েশনকে অ্যাবজর্ব করবে, করে ইলেকট্রনগুলো নিচে থেকে উপরে যাবে। তারপর সেটার সঙ্গে অ্যাক্টিভেটর মেটেরিয়ালের ইন্টারাকশন হবে, ইন্টারাকশনের ফলে অ্যাক্টিভেটর মেটেরিয়ালটা এক্সাইটেড হবে, আর মানে এখান থেকে ইলেকট্রনটা আবার নিচে চলে আসবে, আর এর এনার্জিটা অ্যাক্টিভেটরে ট্রান্সফার হবে। তাহলে অ্যাক্টিভেটর এক্সাইটেড হলো, মেটেরিয়াল বি। এই অ্যাক্টিভেটর অ্যাকচুয়ালি সিন্টিলেশনটা প্রডিউস করে। সিন্টিলেশন মানে হচ্ছে আলোর ঝলকানি। তাহলে অ্যাক্টিভেটর মেটেরিয়ালটা যখন এক্সাইটেড থেকে ডিএক্সাইট করলো, তখন আমি সিন্টিলেশন পেলাম। যে কোনো সিন্টিলেশনে এইটা যেটা বললাম সেটা ইনঅর্গানিক সিন্টিলেটর, মানে তোর এই মেটেরিয়ালটা আর কি অ্যাবজর্বার বা অ্যাক্টিভেটর, এরা হচ্ছে ইনঅর্গানিক। আবার অর্গানিক লিকুইড দিয়েও করা যায়, লিকুইড মেটেরিয়াল দিয়েও করা যায়, সলিড দিয়েও করা যায়। অর্গানিক লিকুইড দিয়ে যদি সিন্টিলেটর ডিজাইন করি, তাহলে অ্যাক্টিভেটর হিসেবে জেনারেলি পি টারফিনাইল, এটা যাদের কেমিস্ট্রি খুব ভালো লাগে তাদের জন্য, তারা একটু বেশি ডিটেলে স্টাডি করতেই পারিস, পি টারফিনাইল ইউজ করা হয়। আর সেটাকে একটা সলভেন্টের মধ্যে, মানে ওটাকে আর কি সাসপেন্ডেড অবস্থায় রাখা হয়, ঠিক আছে। তো সিন্টিলেটরের মূল কথা হচ্ছে কি, রেডিয়েশন যে আসছে সেটা আমি বুঝতে পারছি ফোটন থেকে। আর গ্যাস ফিল্ড ডিটেক্টর যখন ছিল, গ্যাস ফিল্ড ডিটেক্টর, সেখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে আয়ন প্লাস ইলেকট্রন, ইলেকট্রন কালেক্ট করে সেখান থেকে কারেন্ট। সলিড স্টেট ডিটেক্টর সেখানে কি হবে, ইলেকট্রন হোল পেয়ার, তারপর সেই ইলেকট্রনের করেসপন্ডিং কারেন্ট এবং হোলের করেসপন্ডিং কারেন্ট। আর সিন্টিলেটরের মেন কথা হচ্ছে ফোটন। এইটা আমাদের, মানে আমরা ইউজ করেছি সিন্টিলেটর, আমাদের ল্যাব ছিল। আচ্ছা, এবার কারেন্টের ক্ষেত্রে তো কারেন্টকে তো অ্যাম্পলিফাই করা যায়, সে হাজারটা মেথড আছে, পড়া আছে আমাদের, অপ অ্যাম্প অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার, যাই হোক না কেন, মানে আমাকে যদি সেন্সিটিভিটি বাড়াতে হয়, মানে খুব স্মল ইভেন্ট, সেটাও যদি, মানে স্মল ইভেন্ট মানে একটা ইভেন্ট, একটা পার্টিকেল আসছে বা খুব কম ডোজ আছে, হ্যাঁ, সেটাকেও যদি আমাকে ডিটেক্ট করতে হয় আদৌ, তাহলে আমাকে আলটিমেটলি সিগন্যাল যাই পাই না কেন সেটাকে অ্যাম্পলিফাই করতেই হবে। তো কারেন্ট হলে অ্যাম্পলিফাই করাটা খুব সহজ, অনেক রকম অ্যাম্পলিফায়ার আছে। ফোটন হলে ইট বিকামস ডিফিকাল্ট। তো ফোটনকে অ্যাম্পলিফাই করার জন্য কিছু একটা লাগবে, সেই কিছু একটাটা হচ্ছে পিএমটি বা ফটো মাল্টিপ্লায়ার টিউব। ফটো মাল্টিপ্লায়ার টিউবের নাম ফটো মাল্টিপ্লায়ার টিউব,
কিন্তু ইন রিয়েলিটি ফোটন মাল্টিপ্লাই হয় না এখানে। যেটা করা হয় সেটা হলো ফোটনটাকে বাই ইউজিং ফটোইলেকট্রিক এফেক্ট ফোটন থেকে ফটো ইলেকট্রন ক্রিয়েট করা হয়। তারপর সেই ফটো ইলেকট্রনকে একটা স্পেশাল মেথড আছে, একটা ফটো ইলেকট্রন নিয়ে বসে থাকলে তো হবে না, ওটাকে আবার একটু করতে হবে, পারাতে হবে। এই যে ফটো মাল্টিপ্লায়ার টিউব, এই যে সিন্টিলেটার ছিল সেখান থেকে ফোটন ক্রিয়েট হলো, ফোটনটা এসে ঢুকলো, ঠিক আছে, এখানে এসে ফটো ইলেকট্রিক এফেক্ট, এই যে ফটো ইলেকট্রন। আচ্ছা, এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন এবার এখানে কতগুলো এরকম সিস্টেম আছে যেগুলোকে বলা হয় ডাই নোড। মানে ডাই নোড বলা হয় কারণ এই যে জোড়ায় জোড়ায় আছে, মানে এটা একটা নোড এক জোড়া, আবার এটা আরেক জোড়া, আবার এটা আরেক জোড়া, সেই জন্য এদেরকে বলা হয় ডাই নোড। হ্যাঁ, এরকম ভাবে জিনিসটা অ্যারেঞ্জ থাকে। ডাই নোডে কি থাকে, খুব হাই ভোল্টেজ থাকে, খুবই হাই। এই হাই ভোল্টেজ দেওয়ার কারণ হচ্ছে, এবং দেখ স্টেপ বাই স্টেপ বাড়ানো, 300 400 500 600 1000 1100 স্টেপ বাই স্টেপ বাড়ছে। হাই ভোল্টেজ দেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যাক্সিলারেট করা যায় এই ইলেকট্রনটাকে। তাহলে প্রথম ইলেকট্রনটা এলো, এখানে এসে পড়লো 300 ভোল্ট, ঠিক আছে, অ্যাক্সিলারেট, প্রচন্ড হাই এনার্জি, বুঝতেই পারছি 300 ইলেকট্রন ভোল্ট এনার্জি পেয়ে গেল এখানে আসার সাথে সাথে। তাহলে ওই অত অ্যামাউন্ট অফ হাই এনার্জি নিয়ে ও অ্যাকচুয়ালি এখানে হিট করলো। এই অতটা অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে হিট করার ফলে এই নোড থেকে প্রচুর ইলেকট্রন জেনারেট হবে। তাহলে এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে কিন্তু অলরেডি এখান থেকে যখন বেরোচ্ছে তখন অলরেডি সাপোজ 5টা কি 10টা ইলেকট্রন বেরিয়েছে। এবার অতগুলো ইলেকট্রন এই হাই এনার্জি নিয়ে একে হিট করেছে, এখান থেকে যখন বেরিয়েছে তখন কিন্তু অনেক বেশি ইলেকট্রন বেরিয়েছে, এই জন্য এই স্ট্রিমটা আস্তে আস্তে মোটা হয়েছে। বুঝেছিস, 10টা থেকে এখান থেকে হয়তো 500টা বেরিয়ে গেল। এই 500টার জন্য এবার সেটা আবার আরো অনেক হাই এনার্জি নিয়ে হিট করছে, এই 500টা থেকে এখানে হয়তো বেরোচ্ছে 5000টা, এই 5000টা এখান থেকে হয়তো 10,000 বেরোলো। তাহলে এরকম করে করে একটা ফোটন থেকে একটা ইলেকট্রন, তারপর সেটাকে স্টেপ বাই স্টেপ অ্যাক্সিলারেট করে বাই কলিশন এই ডাইনোড থেকে আমরা আরো প্রচুর ইলেকট্রন জেনারেট করছি, করে একটা মোটকা মতন সেট অফ ইলেকট্রনস পাচ্ছি, অর্থাৎ একটা বেশ ভালো অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছি। সেই কিন্তু কারেন্ট সিগন্যাল ছাড়া নো অবজারভেশন। তো এটা একটা কমন কনফিউশন এবং কমন কোশ্চেনও, সেটা হচ্ছে ফটো মাল্টিপ্লায়ার টিউবে কি মাল্টিপ্লিকেশন হয়। ফটো মাল্টিপ্লায়ার টিউবে কিন্তু ফোটনের মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি হয় না, ফটো ইলেকট্রনের মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে। তো সিন্টিলেটারের বেসিক স্ট্রাকচার হচ্ছে, আচ্ছা, খুব পপুলার সিন্টিলেটার হলো, মানে সলিড স্টেট সিন্টিলেটার হচ্ছে সোডিয়াম NaI which is অ্যাবজর্বার, এবং Ti টাইটানিয়াম আয়োডাইড, না সরি এটা টাইটানিয়াম তো না, এটা থ্যালিয়াম মনে হচ্ছে, থ্যালিয়াম আয়োডাইড, ভুলে গেছি, Ti, জাস্ট এ মিনিট, Ti